আমার খুব খিদে লেগেছে মা। তুমি কি আজকেও আমাকে না খাইয়ে রাখবে নাকি বলো তো? কি খেতে দেবো বলতো মা? আমার কাছে যে তোকে খেতে দেওয়ার মতো কিচ্ছুই নেই। সারাদিন ভিক্ষে করে 2 টাকা পাই, আর সেই টাকা দিয়ে কি 3 বেলা খাবার জোটে বল? আমি কি করবো বলো তো মা? আমার যে খুব খিদে পায়। আমি যখন সহ্য করতে না পারি, আমি তো তখনই তোমাকে বলি আমি মনে হয় আর বাঁচবো না। আমার পেটটা যে খুব ব্যথা করছে। আমার সন্তান খাবারের জন্য আমার চোখের সামনে বসে কান্না করছে, আর আমি কিনা কিছুই করতে পারছি না। চল মা, আমার বাড়ি থেকে বের হই, আর দেখি কেউ আমাদের কিছু খেতে দেয় কিনা। ও বাবা, এই গরমে এতগুলো সিঙ্গারা বানিয়ে আমি একদম হাঁপিয়ে গেলাম। বড্ড পানির পিপাসা পেয়েছে। যাই বাবা, একটু ফ্রেশ হয়ে আসি। মা টুনটুন, তোর অনেক কষ্ট হচ্ছে তাই না? কতজনের কাছে খাবার চাইলাম, সাহায্য চাইলাম, কিন্তু কেউ আমাদেরকে কোনো খাবার সাহায্যই করলো না। তবে কি এবার আমি না খেয়ে মরে যাবো নাকি? কাঁদিস না মা, কাঁদিস না। দরকার পড়লে আমি তোকে চুরি করে খাওয়াবো রে মা। তুমি এসব কি বলছো মা? হ্যাঁ রে মা, হ্যাঁ। ওই দেখ, ওই সিঙ্গারার দোকানে সিঙ্গারার মালিক নেই। চল, আমরা ওখান থেকে আজকে সিঙ্গারা খাবো। এই চোর কোথাকার, তোরা কিনা আমার দোকানে সিঙ্গারা চুরি করছিস? আজ তো আমি তোদের হাত একদম ভেঙে দেব। আগে তোর মেয়ের ভাঙবো, তারপর তোর। আমাকে মেরো না, আমার যে ভীষণ লাগছে। মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। আমার মেয়েকে আপনি মারবেন না, দয়া করুন, আপনি মারবেন না আমার মেয়েকে। চুরি করে আবার কিনা ক্ষমা চাইছিস? আগে তোকে মারবো, তারপর তোদের দুজনকে আমি পুলিশে দেব। না, দোহাই লাগে আপনার, আপনি যা বলবেন আমরা তাই করব। দয়া করে আমার মেয়েকে কষ্ট দিবেন না। টুনির এমন কথা শুনে কাকুলির মনে একটা কুবুদ্ধি আসে, আর কাকুলি টুনিকে বলে, সত্যি সত্যি তুই আমার সব কথা শুনবি? তাহলে শোন, আজ থেকে তুই সব পাখিদের বাড়ি থেকে আমার জন্য ডিম চুরি করে আনবি। আমি সেগুলো দিয়ে সিঙ্গারা বানিয়ে তা বিক্রি করব। না না, আমি এত বড় অন্যায় কিছুতেই করতে পারবো না। আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোর যখন এতই মানবতা তাহলে ভালো, আমিও পুলিশকে ডাকছি। পুলিশ এসে তোর মেয়েকে ধরে নিয়ে যাক। না না, আমি আপনার কথাই রাজি, তবু আপনি আমার মেয়েকে মারবেন না। আজ থেকে আমি আপনাকে পাখি ডিম চুরি করে নিয়ে এসে দেব। এরপর থেকে টুনি প্রতিদিন পাখিদের বাসা থেকে ডিম চুরি করে নিয়ে এসে দিতে থাকে, আর কাকুলি সেগুলো দিয়ে সিঙ্গারা বানিয়ে বিক্রি করতে থাকে। আমার ডিম, আমার ডিম। কি হয়েছে সুখী, তুমি এভাবে চিৎকার করছো কেন? আর ডিম ডিম বলে কাঁদছো কেন? কি হয়েছে আমাদের ডিমে? আমাদের ডিম চুরি হয়ে গেছে বান্টি। দেখো, আমাদের বাসাটা ফাঁকা পড়ে আছে। আমি ঘুম থেকে উঠে দেখে আমাদের বাসা ফাঁকা, আর আমাদের ডিম কে চুরি করে নিয়ে যাবে বলো তো? সে কি কথা, আগে তো এমনটা কখনো হয়নি। তাহলে হঠাৎ করে কে আমাদের ডিম নিয়ে যাবে? আমাদের সব স্বপ্নকে কে শেষ করে দিল বলো তো? আমাকে ক্ষমা করে দাও বান্টি দাদা, আমাকে ক্ষমা করে দাও সুখী দিদি। আমি যে আমার মেয়েকে বাঁচানোর জন্য তোমাদের স্বপ্নটাই শেষ করে দিলাম। এরপর টুনি আড়াল থেকে চলে যায়, আর এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন পাখিদের বাড়ি থেকে আরো বেশি ডিম চুরি হতে থাকে। কি খেলাটাই না খেলছি আমি। পাখি ডিম দিয়ে সিঙ্গারা বানানোর পর আমার সিঙ্গারার স্বাদ আরো দ্বিগুণ বেড়ে গেছে। আর পাখিরা কেমন হুমড়ি খেয়ে সিঙ্গারাগুলো কিনে নিচ্ছে। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, আমাকে 10টা সিঙ্গারা দাও তো। শোনো, গরম গরম সিঙ্গারা দেবে কিন্তু। সে না হয় দিলাম, কিন্তু তুই এতগুলো সিঙ্গারা দিয়ে কি করবি শুনি? এই, সবগুলো সিঙ্গারা টাকা এনেছিস তুই? হ্যাঁ গো মাসি, হ্যাঁ, আমি তো টাকা এনেছি। আর এতগুলো সিঙ্গারা আমাকে আমার মা কিনতে দিয়েছে। তোমার দোকানে সিঙ্গারা জঙ্গলের পাখিরা খুব পছন্দ করে, তাই তো মা আমাকে এতগুলো সিঙ্গারা আনতে পাঠিয়েছে। হয়েছে হয়েছে, আর এত কথা বলতে হবে না। এবার তুই সিঙ্গারা নিয়ে এখান থেকে চলে যা। এই নে সিঙ্গারা। আমার কতগুলো টাকা! একে তো আমাকে ডিম কিনতে হচ্ছে না, তার উপর কিনা দিন দিন আমার ডিমের সিঙ্গারার চাহিদা কেমন বেড়েই চলেছে।
কাকলি কাক এভাবেই হাসতে থাকে আর অন্যদিকে টুনি একা একাই বলতে থাকে, না, আমি দিনের পর দিন আর কোনো অন্যায় করতে পারবো না। এভাবে আর কতদিন থেকে আমি পাখিদের ডিম চুরি করছি। আমি এই কাকুলিকে বলে দেব আমি আর পারবো না চুরি করতে। কি রে টুনি, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই কি দেখছিস? হ্যাঁ, কি বলবি? তাড়াতাড়ি বলে ফেলতো আমাকে, তাড়াতাড়ি বল। শুনুন দিদি, আমি আর কোনো অন্যায় করতে পারবো না। আর এভাবে আর কতদিন বলুন তো? আর কত পাখিকেই বা আমি কষ্ট দেব? বাবা, নিজের মেয়ের কথা বলছি তুই ভুলে গেলি? শোন, যদি নিজের মেয়েকে বাঁচাতে চাস তবে চুপচাপ তুই আমার কথা শোন, নয়তো কিন্তু এর ফল তুই হাড়ে হাড়ে টের পাবি। শোন, আজ রাতে আমাকে অনেকগুলো ডিম এনে দিবি, বুঝেছিস? হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি যে আর পারছি না। টুনি কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে ডিম হারানোর কারণে পাখিরা সবাই একজোট হয়ে যায়। শোনো পাখিরা, এভাবে রোজ রোজ ডিম হারালে আমাদের দিন কাটবে কি করে বলো তো? আমাদের বংশবৃদ্ধি হবে কি করে? তাই এখন থেকে আমাদেরকে আরো বেশি করে সচেতন হতে হবে। ওই চোরকে তো আমাদের ধরতেই হবে। এভাবেই সব পাখিরা সচেতন হয়। এইদিকে সুখী সেদিন ডিম হারানোর পর আবারও ডিম দিয়েছিল আর ডিমে তা দিচ্ছিল। এমন সময় টুনি রাতের অন্ধকারে আসে। আমাকে ক্ষমা করে দে সুখী, আমি আজকেও তোর ডিম চুরি করব। এরপর টুনি যেই না ডিম চুরি করতে যাবে তখনই সুখী পায়রা টুনিকে ধরে ফেলে। ডিম চোর, কে কোথায় আছো? এখানে তাড়াতাড়ি চলে এসো, আমি যে ডিম চোরকে ধরতে পেরেছি। কি টুনি, তুই? তার মানে তুই হলি ডিম চোর? ছি 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 টুনি, তোকে আমরা এতদিন কতই না ভালো ভাবতাম, আর তুই কি না আমাদের পিঠে ছুরি বসালি? তোমরা আমাকে ক্ষমা করো আর বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমনটা করিনি, আমাকে যে বাধ্য করা হয়েছে। তোমরা আমাকে বিশ্বাস করো। কেন তোকে আমরা বিশ্বাস করব শুনি? আমি যে ইচ্ছে করে এমনটা করিনি। তোমরা শোনো তাহলে সবটা তো শুনলে, এবার বলো এখানে আমার কি করার আছে? তুই যে সত্যি বলছিস তার প্রমাণ কি? হ্যাঁ, তোমরা কালকে সকালে কাকুলির রান্নাঘরে যাবে আর তোমরা সবটা বুঝতে পারবে। পরের দিন সকালে সব পাখিরা কাকুলির কাছে যায় আর গিয়ে দেখে কাকুলি পাখির ডিম দিয়ে সিঙ্গারা বানাচ্ছে। তার মানে টুনি ঠিক কথাই বলেছিল। শয়তান কাকলি, তোকে আজকেই আমরা পুলিশের হাতে তুলে দেব। কাকলি একসঙ্গে এতগুলো পাখিকে দেখে অনেক ভয় পেয়ে যায় আর কিছুই বলতে পারে না, আর সবাই কাকলিকে পুলিশের হাতে তুলে দেয়। রহিমপুর বনে অনেক পাখির বসবাস। ওই বনে টোনা আর স্ত্রী টুনি আর তার দুই মেয়েকে নিয়ে বসবাস করত। টোনা ছিল খুবই অলস আর মাতাল, আর টুনি ছিল অনেক পরিশ্রমী। টুনি দিনমজুরের কাজ করে তার সংসার চালাতো। টোনা টুনির কাছ থেকে জোর করে টাকা নিয়ে মদ খেত। টুনি সপ্তমবারের মতো গর্ভবতী হয়। একদিন সকালবেলা টোনা ঘুম থেকে উঠে বলতে থাকে, এই টুনির বাচ্চা টুনি, আমার ক্ষুধা পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আয় তো। এমন ভাবে খাবার চাচ্ছ, মনে হচ্ছে তুমি পরিশ্রম করে খাবার কিনে এনে দিয়েছো। সারাদিন রাতও মাতাল হয়ে পড়েই থাকো, আজ কোনো খাবার হবে না। যদি কাজ করতে পারো তাহলেই খাবার জুটবে কপালে, আর আজকে কোনো কাজ না করলে কোনো খাবার নেই তোমার কপালে, এই বলে দিলাম আমি। কি বললি তুই আমাকে? তুই আমার বাড়িতেই থাকিস, আবার আমাকে কাজ করতে বলিস? তোকে তো আজ আমি শেষ করেই ফেলবো। এই বলে টোনা টুনিকে একটা থাপ্পড় মারে। টোনা আর টুনির এমন কাণ্ড দেখে ওদের 6 মেয়ে ঘরের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে থাকে, আর টুনি গালে হাত দিয়ে বলতে থাকে, তুমি কি গো, তোমার মন বলতে কি কিচ্ছু নেই? আমি একটা গর্ভবতী পাখি, আর তুমি রোজ রোজ এভাবে ছোট ছোট মেয়েদের সামনে আমাকে মারো। তোমার ওই ছোট ছোট মেয়েগুলোর দিকে তাকিয়ে কি তোমার কি একটুও মায়া হয় না বলো তো? আমার তোদের কারো উপরে মায়া হয় না, আমার শুধু মদের উপরে মায়া হয়, বুঝেছিস? এই আমাকে টাকা দে তো, আমি মদ খেতে যাব। নেই,
আমার কাছে কোনো টাকা নেই, কোনো মদ খাওয়ার টাকা নেই। তুমি জানো তুমি পাখি নামে কলঙ্ক। তুই এত সহজে আমাকে টাকা দিবি না তাই না? ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি নিজেই টাকা বের করে নিচ্ছি। এই বলে টোনা বিছানার নিচ থেকে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। ওগো, এমন করো না গো, টাকাটা নিও না। ওই টাকা দিয়ে যে আমি আমার মেয়েদের জন্য খাবার কিনবো। হে ঈশ্বর, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। ঈশ্বর, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। টুনি এই বলে কান্না করতে করতে কাজে চলে যায়। আর এভাবেই তাদের দিন চলতে থাকে। আর আজকে টুনি একটা ডিম দেয়, আর এর ফাঁকে ফাঁকে ওই ডিমটাতে টুনি তা দেয়। একদিন রাতে টোনা খুবই মাতাল হয়ে বাড়িতে আসে, আর বাড়িতে এসে বলতে থাকে, টুনি, এই টুনি, কোথায় তুই রে? আমার জন্য খাবার নিয়ে আয় তাড়াতাড়ি। টোনা আগের তুলনায় আজকে বেশি মাতলামি করে, যার কারণে টোনা 6 মেয়ে টোনার কাছে আসতে ভয় পাচ্ছিল। টোনা তার 6 মেয়েকে ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই টুনির মেয়েরা, বলতো তোদের মা কোথায়? তোদের মাকে আমার জন্য খাবার নিয়ে আসতে বলতো। টোনার কথায় বড় মেয়ে টুকি ভয়ে ভয়ে বলতে থাকে, বাবা, মা তো এখনো আসেনি কাজ থেকে। বাবা, কি, এত রাত হয়েছে এখনো কাজ থেকে আসেনি? আজকে আগে আসুক, দেখাবো মজা। টোনা এসব বলতে বলতে সেখানে টুনি আসে, আর টোনা টুনিকে দেখে বলতে থাকে, কিরে, এত রাতে কি তুই কাজ করিস নাকি কোনো পরপুরুষ পাখির সাথে আড্ডা মারিস? বলতো আমাকে। টোনার মুখে এসব কথা শুনে টুনি টোনার গালে একটা থাপ্পড় মারে, আর থাপ্পড় দিয়ে টুনি বলতে থাকে, এতদিন যা নয় তুমি তাই বলেছো, আর আমি তোমাকে কিছুই বলিনি, কিন্তু আজকের এই কথাটা মেনে নিতে পারছি না টোনা। কি, তোর এত বড় সাহস? তুই আমার গায়ে হাত তুলিস? আজ তোর একদিন কি আমার একদিন। এই বলে টোনা টুনিকে মারতে থাকে। টুনির মার দেখে ওদের 6 মেয়ে টুনিকে বাঁচাতে আসে, আর বলতে থাকে, বাবা, ছেড়ে দাও মাকে। বাবা, মাকে আর মেরো না। বাবা, বাবা, আমরা তোমার পায়ে পড়ছি। বাবা, মাকে মেরো না। বাবা। টোনা টুনির সাথে সাথে ওর 6 মেয়েকেও মারতে থাকে। মারতে মারতে এক পর্যায়ে টোনা ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে, আর টুনি কাঁদতে কাঁদতে ওর 6 মেয়েকে ঘুম পাড়িয়ে আরেকটা ডিমে তা দিতে থাকে। সকালে ছোট্ট একটা মেয়ে বাচ্চার কান্নার শব্দে 6 বাচ্চার ঘুম ভাঙে, আর ওরা দেখতে পায় যে ওদের আরো একটা বোন হয়েছে, আর তার পাশে ওদের মা শুয়ে আছে। এই দেখে টুকি তার মাকে ডাকতে থাকে, মা, ও মা, ওঠো না, ওঠো, দেখো ডিম থেকে আমাদের ছোট বোন বেরিয়ে এসেছে, আর তোমাকে ছাড়া কেমন কান্না করছে। দেখো মা, দেখো। ও মা, ওঠো। দিদি, এই দিদি, মা তো কোনো কথাই বলছে না রে। মা মনে হয় মারা গেছে। দিদি, এবার কি হবে বলতো? আমি বাবাকে ডাকতে যাচ্ছি। এই বলে টিনটিন টোনাকে ডাকতে যায়। টিনটিন টোনাকে অনেকক্ষণ ধরে ডাকে, কিন্তু টোনা কোনো সাড়া দেয় না। আর সাড়া দেবেই বা কি করে? অতিরিক্ত মদ খাওয়ার কারণে টোনাও যে আজ মারা গেছে। দিদি, এই দিদি, মায়ের সাথে সাথে যে বাবাও মারা গেল রে। বাবাও আমাদের ছেড়ে চলে গেছে। এবার কি হবে দিদি? আমরা 7 বোন যে হঠাৎ হয়ে গেলাম রে দিদি। টুকি তার ছোট বোনকে নিয়ে কাঁদতে থাকে, আর বলতে থাকে, হ্যাঁ রে বোন, হ্যাঁ, ঈশ্বর আমাদের এই কোন পরীক্ষায় ফেললো। এখন বাবা মাকে ছাড়া আমরা আমাদের ছোট বোনকে কিভাবে বাঁচাবো বলতো? কিভাবে বড় করবো ওকে? দিন যত বাড়তে থাকে টোনা আর টুনির মৃত্যুর কথা ততই বনে ছড়িয়ে পড়তে থাকে। বিকেলের দিকে 7 অনাথ কন্যা তাদের বাবা মাকে সৎকার করার জন্য নদীর ধারে যায়, আর ওরা ওদের বাবা মার সৎকার করা শেষে 7 কন্যা আবারও বাড়ির দিকে রওনা দেয়। এমন সময় আকাশে বৃষ্টি, বাতাস আর প্রচন্ড পরিমাণে বজ্রপাত শুরু হয়। বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা ওদের বাড়িতে চলে আসে, আর এসে দেখে
ওদের বাড়িটা একদম ভেঙে গেছে। এ দেখে টুকি বলতে থাকে, কি আমাদের বাড়িটাও যে ভেঙে গেছে, এখন আমরা কোথায় থাকবো? হে ঈশ্বর, আমাদের অনাথগুলোর উপর কি তোমার একটু মায়া হয় না? হে ঈশ্বর, তুমি কোন পাপে শাস্তি দিচ্ছ আমাদেরকে? প্রথমে তো আমাদের কাছ থেকে আমাদের মা বাবাকে তুলে নিলে, আর আমাদের অনাথ করে দিলে, আর এখন সেই সম্বলের বাড়িটাও ভেঙে দিলে। দিদি, এই দিদি, ছোট বোন অনেক কাঁপছে রে, আর অনেক কান্না করছে। মনে হয় বোনের খিদা লেগেছে। কিছু একটা করো দিদি, কিছু একটা করো। চল দেখি কণিকা মাসির বাড়িতে যাই বলে ওরা কণিকার কাছে সাহায্য চাইতে যায়। কিন্তু কণিকা ওদেরকে কোনো প্রকারে সাহায্য করে না, বরং ওদেরকে অপমান করে কণিকা। এর মতো গরুর পালকে ঘরে জায়গা দিয়ে হাল কেটে কুমির আনবো নাকি রে? ছোট লোকের বাচ্চারা, যা এখান থেকে। মাসি, তুমি আমাদের জায়গা না দিলেও চলবে, কিন্তু আমাদের এই ছোট বোনটার জন্য একটু খাবার দাও না মাসি। দেখতেই তো পাচ্ছো ওই কত ছোট। তোর মা বাবা কি আমার ঘরে খাবার জোগাড় করে রেখে গেছে নাকি রে, যে তোরা চাইলেই আমি তোদেরকে খাবার দেব? এই বলে কণিকা ওদের মুখের উপর দরজা বন্ধ করে দেয়। আর ওরা কণিকার মতো বনের আরো পাখিদের কাছে সাহায্য চায়, কেউ তাদের সাহায্য করে না। এদিকে বৃষ্টি চলতেই থাকে। ওরা 7 অনাথ কন্যা অসহায় হয়ে ওদের বাড়ির সামনে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে থাকে আর ঈশ্বরকে ডাকতে থাকে। হে ঈশ্বর, তুমি আমাদেরকে এত কষ্ট না দিয়ে তোমার কাছে তুলে নাও ঈশ্বর। আমরা ছোট বয়সে এত কষ্ট যে আর সহ্য করতে পারছি না ঈশ্বর। একদিকে ক্ষুধার জ্বালা, মা বাবা নেই, আর উপরে এই বনগুলোকে নিয়ে আমি আর পারছি না ঈশ্বর। এই বলে 7 কন্যা অনেক কান্না করে। এমন সময় ওদের সামনে একটা পরী চলে আসে। পরীকে দেখে টুকি বলতে থাকে, কে তুমি? আমরা তোমাকে চিনি না। তো আমি তোমাকে একটা কথা বলবো, তুমি শোনো। তুমি আমাদের 7 বোনকে মেরে ফেলো। এসব তোমরা কি বলছো পাখিরা? আমি হচ্ছি সাহায্যকারী পরী। আমি তোমাদের মারতে চাই না, আমি তোমাদের সাহায্য করতে যেখানে এসেছি। আমি এতক্ষণ তোমাদের সব কথা শুনেছি। আমি তোমাদের বাড়িটা নতুন করে দেব। এবার তোমরা খুশি তো? এই বলে পরী জাদু করে অনাথ 7 কন্যার বাড়িটা নতুন করে দেয়, আর ওদেরকে অনেকগুলো সোনার মোহর দেয়। আর পরী বলতে থাকে, শোনো, তোমরা এই সোনার মোহরগুলো দিয়ে অনেক ভালো দিন কাটাতে পারবে। কোনো বিপদ হলে আমাকে স্মরণ করো, আমি তোমাদের সাহায্য করার জন্য ছুটে আসবো পাখিরা। এই বলে পরী সেখান থেকে চলে যায়। আর ওরা পরীতাও নতুন বাড়িটিতে থাকতে শুরু করে। আর অনাথ 7 কন্যা পরীতাও মোহরগুলো দিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। কণিকা, আমার খাবার তুমি তাড়াতাড়ি করে দিয়ে দাও, আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। কণিকা, তুমি কি শুনতে পাচ্ছ না? এই নাও ধরো তোমার খাবার, আর পটাপট করে খেয়ে অফিসে চলে যাও। কণিকা, আমার অফিসের ব্যাগটা দাও। কোথায় রেখেছো বলো তো? আমি তো খুঁজেই পাচ্ছি না। এখন কি তোমার সব কাজ আমাকেই করে দিতে হবে নাকি? হ্যাঁ, 2 টাকার চাকরি করে তার ভাব দেখলে মাথায় নষ্ট। তোমার নিজের ব্যাগ তুমি নিজেই খুঁজে নাও। কণিকা, আমি কিন্তু এখন ঝগড়ার মুডে নেই, তাই পায়ে পড়ে তুমি আমার সাথে এমন ঝগড়া করবে না। ভালো ভালো তোমাকে আমি বলছি, আমার ব্যাগটা তুমি খুঁজে দাও। আমি আমার বাপের বাড়িতে চলে যাব, থাকবো না আর এখানে। এরপর কণিকা রাগ করে বাপের বাড়িতে চলে যায়। আর এদিকে যজ্ঞ অনেক কষ্টে ব্যাগটা খুঁজে নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে বনের এক অসহায় কলা গাছ যজ্ঞকে দেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই যে পাখি, একটু আমার এদিকে এসো তো। আমি না অনেক অসহায় গো, দয়া করে তুমি আমাকে একটু মাটিতে রোপণ করো, আমার যে অনেক কষ্ট হচ্ছে। চুপ কর বেয়াদব কলা গাছ। আমি তো ভেবেছিলাম তুই আমাকে কোনো কিছু উপহার দিবি, তাই তো আমি তোর কাছে এসেছিলাম। আর তুই কিনা চাইছিস আমার কাছে সাহায্য?
একে তো আমার বউ রাগ করে বাপের বাড়িতে চলে গেছে, তার উপর আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। শোন, তোকে সাহায্য করার মতো কোনো সময় আমার নেই। আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি দয়া করে রোপণ করো। আমার যে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, রোপণ করো আমাকে তুমি, প্লিজ। আমাকে রোপণ না করলে যে আমি মরে যাব। তুই মরলে তাতে আমার কি বলতো? তুই বরং দূরে গিয়ে মর, যত সব। এই সমস্ত কথা বলে যজ্ঞ কাক কলা গাছটাকে নিয়ে দূরে ছুঁড়ে মারে আর সে সেইখান থেকে চলে যায়। আমার কোমরটা যে ভেঙে গেল, আমাকে কেউ সাহায্য করার মতো কি নেই? আমার যে খুব কষ্ট হচ্ছে, কেউ কে আছো আমাকে সাহায্য করার মতো? হে উপরওয়ালা, এই অসহায় কলা গাছটাকে সাহায্য করার জন্য তুমি কাউকে পাঠাও। এভাবে কেটে যায় 2 দিন। এদিকে বিউটি পায়রা কিছু খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে উঠতে থাকে। এই খাবারগুলো সংগ্রহ করতে আমার অনেক কষ্ট হয়েছে। এই দানাগুলো আমি পারুলকে কিছুতেই নষ্ট করতে দেব না। যাই যাই, আমি বরং তাড়াতাড়ি করে বাড়িতে যাই। পারুল সোনা যে না খেয়ে বাড়িতে অপেক্ষা করছে। বিউটি জোরে জোরে উঠতে থাকে। ঠিক তখনই কলা গাছটা বিউটিকে বলে, এই যে পায়রা বোন, দয়া করে একটু এদিকে এসো। আমি যে অনেক অসহায়, দয়া করে আমাকে একটু সাহায্য করো প্লিজ। এই খবরদার, তুই আমার খাবারের দিকে একদম নজর দিবি না। আমি তোকে কিছুতেই খাবার দিয়ে সাহায্য করব না। না না, আমি তো তোমার থেকে খাবার চাই না, তুমি আমাকে দয়া করে মাটিতে রোপণ করে দাও গো। এভাবে পড়ে থাকতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমার উপর একটু দয়া করো বোন, দয়া করো। এই শোন, ওদিকে আমার ছোট্ট মেয়েটা না খেয়ে পড়ে আছে, আর এইদিকে কি না আমি তোকে রোপণ করে আমার সময় নষ্ট করব? না না, একদম না। আমি শুনেছি পায়রারা নাকি শান্তির প্রতীক, দয়া করে তুমি আমাকে রোপণ করে একটু শান্তি দাও বোন, দয়া করো। হয়েছে হয়েছে, আমাকে পাম দিয়ে আর ফোলাতে হবে না। তুই থাক তোর জায়গায়। আমাকে যে কেউ সাহায্য করছে না, আমার তো মনে হচ্ছে আমার বুঝি আর বেঁচে থাকাই হবে না। সবাই সবাই অনেক স্বার্থপর। এভাবে আরো 2 দিন কেটে যায়। কলা গাছ ধীরে ধীরে ভীষণ দুর্বল হয়ে পড়ে। একদিন টুনি পাখি সেই কলা গাছের সামন দিয়ে উড়ে যাচ্ছিল। এমন সময় টুনি কলা গাছের কান্না শুনে দাঁড়িয়ে পড়ে। কি ব্যাপারটা কি কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? তোমার আবার কি হয়েছে? বলো বলো আমাকে। আমি যে এক অধম অসহায় কলা গাছ, আমি বনের অনেক পাখির কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউই আমাকে কোনো রকম সাহায্য করেনি। জানো তো, আমাকে কেউ রোপণ করেনি। তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করব। আমি কবিরাজের বাসা থেকে আমার মেয়ের জন্য ওষুধ নিয়ে এসে তোমাকে নিয়ে আমি আমার বাড়িতে যাব, আর তোমাকে আমি আমার বাড়িতেই রোপণ করব। তুমি দয়া করে এভাবে আর কেঁদো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি তবে যাও। এরপর টুনি কবিরাজের বাড়িতে যাওয়ার জন্য উঠতে থাকে। আর টুনি কবিরাজের বাড়ি থেকে ওষুধ নিয়ে আবার কলা গাছের কাছে ফিরে আসে। কলা গাছ, আমার যে কাঁদছিস, এবার তুমি চলো চলো আমার সাথে, আমার বাড়িতে যাবে। এরপর টুনি কলা গাছটাকে নিয়ে বাড়িতে আসে আর কলা গাছটাকে বাড়িতে উঠোনে এনে রোপণ করে তাকে আবার জলও দেয়। আহ, কে যে শান্তি, আজ যে আমার খুব ভালো লাগছে টুনি। তুমি না থাকলে আমার যে কি হতো, তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব গো। আমাকে কোনো ধন্যবাদ দিতে হবে না, তুমি যে আমার বোনের মতো। তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার মেয়ে টুকিকে একটু ওষুধ দিয়ে আসছি। এভাবে কেটে যায় বেশ কিছুদিন। টুনি আর টুকি মিলে কলা গাছটার অনেক যত্ন আত্তি করে। একদিন সকালবেলা টুকি কলা গাছটাকে পানি দিতে এসে কলা গাছে এমন সোনার কলা দেখে ভীষণ অবাক হয়ে যায়। একে একে এটা আবার আমি কি দেখছি, গাছে কিনা সোনার কলা ধরেছে। মা, ও মা, তুমি কোথায়? মা, তুমি এসে দিকে যাও, আমাদের কলা গাছটাতে সোনার কলা ধরেছে। ও মা, দেখে যাও। একে কি, তুই আবার এসব কি কথা বলছিস? সোনার আবার কলা গাছ হয় নাকি? হয়তো মা হয়, এই দেখো, তুমি দেখো, আমাদের গাছে সোনার কলা ধরেছে, তাও আবার অনেকগুলো, দেখো। আরে আরে, এ কি, আমার তো একদম বিশ্বাসই হচ্ছে না। আমি আবার স্বপ্ন টপ্ন কিছু দেখছি না তো? না না টুনি, তুমি একদমই স্বপ্ন দেখছো না, এই সবই যে বাস্তব।
তোমরা আমার জন্য অনেক কষ্ট করেছো, তাই আমি এই সোনার কলাগুলো তোমাদেরকে বরদান হিসেবে দিচ্ছি গো। এই নাও টুনি নাও, অনেক সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকো এই সোনার কলাগুলো দিয়ে। তবে তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের এভাবেই সারাটা জীবন সোনার কলা দিয়ে যাবো। কলা গাছ, তোমাকে যে অনেক অনেক ধন্যবাদ। টুকিমা, তুই বরং এই কলা গাছটাতে পানি দে, আর আমি সোনার কলাগুলো বিক্রি করে আনছি। টুনি সোনার কলাগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পায়, আর সেই টাকা দিয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অসহায় কলা গাছের বরদানের কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। এসব শুনে তো যজ্ঞ আর বিউটির ভীষণ লোভ হয়। আমি এত বছর ধরে চেষ্টা করেও ধনী হতে পারছি না, আর ওই টুনি কিনা অসহায় কলা গাছের দেয়া সোনার কলা বিক্রি করে রাতারাতি এমন ধনী হয়ে গেল। না না, এটা হয়ে দেওয়া যায় না। আমি তো এক্ষুনি যাব ওই সোনার কলাগুলো নিতে। আচ্ছা আচ্ছা, ওই কলা গাছটা তো আমার কাছেও সাহায্য চেয়েছিল, তার মানে ওই কলা গাছের বরদানে আমারও অধিকার আছে। না না, আমাকে এক্ষুনি যেতে হবে ওই সোনার কলা নিতে। বিউটিও টুনির বাড়ির দিকে উঠতে থাকে। এভাবেই যজ্ঞ আর বিউটি টুনির বাড়িতে এসে একসাথে